বুড়া ওর বলতেছি ওর এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও। আরে 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 একটু কি করছো? হ্যাঁ, তুমি যদি এই বুড়োটাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে তো তুমি সোনার হাঁসটা বাড়ি থেকেই বের করে দিচ্ছ। আরে এই বুড়োটাকে আমি কতবার করে বলার চেষ্টা করতেছি যে তুমি তার সন্তান, কিন্তু কিছুতেই মানতেছ না। এই বুড়োটা না সোজা কথা মানুষই না। বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আরে আমি তোমার ছেলে। না না না, তুমি আমার সন্তান না। আমার আকবরের গায়ের ঘ্রাণ দিয়ে আমি বুঝতে পারি আমার আকবর। তুমি আমার আকবর না। বাবা, আমি তোমার আকবর। কেন তুমি আমাকে চিনতে পারছো না? বাবা, তুমি তো চোখে দেখতে পাও না, এর জন্য হয়তো চিনতে পারছো না। যদি তুমি চোখে দেখতে পেতে তাহলে অবশ্যই আমাকে চিনতে পেতে। তুই কোন বাবার সন্তান রে? একটা অসহায় অন্ধ বাবার সাথে এভাবে নাটক করে চলেছিস। যার ফাঁসির রায় হয়ে গেছে সে কিভাবে ছাড়া পেয়ে ফিরে আসে? এই বুড়া, আমি আপনাকে কতবার বলছি যে আপনার ছেলের ফাঁসির রায় হয়নি, সে ছাড়া পেয়ে গেছে। মিথ্যে কথা। আরে বুড়ো, মনে যাচ্ছে যে ইচ্ছে মতো মারতে মারতে শেষ করে ফেল। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, মাথা ঠান্ডা করো। এসো এসো, এসো। হে আল্লাহ, আল্লাহ, আমি জানি না আমার আকবর বাইচা ছিল মরে গেছে, বাইচা থাকলে কোথায় আছে আমি জানি না। আল্লাহ, আল্লাহ, আমার আকবর যদি বাইচা থাকে তুমি তারে আমার মুখে ফিরে দাও। আল্লাহ, আল্লাহ, এই অসহায় বাবার দোয়া তুমি কবুল করো। অন্ধ অসহায় বাবা তোমার কাছে ফরিয়াদ করছে। আল্লাহ, তুমি আমার আকবরকে আমার মুখে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আরে কি করছোটা কি? হ্যাঁ, এতটা মাথা গরম করলে চলবে না চৈতি। যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে। তুমি আমাকে এই বাড়িতে তার ছেলে হিসেবে নিয়ে এসেছো, কিন্তু ওই বুড়োর ঘ্রাণ শক্তি এত বেশি, আমার শরীরে ঘ্রাণ সুখে বলে দিতে পারে কোনটা ছেলে আর কোনটা ছেলে না। আমার শ্বশুর ওই যে বুড়াটা এত সহজে না তার সয় সম্পত্তি আমার নামে লিখে দিবে না। যা লিখে নিতে হবে জোর করেই নিতে হবে। আরে জোর করে তুমি লিখে নিবে কিভাবে? সে তো নিজেই বলেছে জীবন থাকতে সে কখনো কিছুতে সই করবে না। তাহলে তার জীবনটাই আগে নিয়ে নিব। আশ্চর্য, কি সব কথা বলো। তুমি তাকে মেরে ফেললে নিজেই ফেঁসে যাবে। শোনো, যা করতে হবে তাকে বাঁচিয়ে রেখে তারপর করতে হবে। তুমি যদি তাকে মেরে ফেলো সহায় সম্পত্তি কিছুই পাবে না। শিট, আমার না কোনো কিছুই মাথায় ধরতেছে না। আমার মাথায় এখন শুধু রক্ত টকবক করতেছে। আরে রিল্যাক্স, শয়তানি বুদ্ধি এত তাড়াতাড়ি মাথা থেকে বেরোতে হবে না। আস্তে আস্তে সব কাজ করতে হবে। তুমি যেহেতু এই বাড়িতে তোমার বন্ধু হিসেবে আমাকে জায়গা দিয়েছো, এই সম্পত্তি সবকিছু তোমার নামে লিখে দেওয়ার সমস্ত ব্যবস্থা আমি নিজেই করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আসছি। বাবা, এই এই খবরদার, খবরদার, তুই আমাকে বাবা ডাকবি না। তুই বাবা বললে মনে হয় কে জানি আমার মুখে ছ্যাপ মারছে, আমার কলিজার মধ্যে কষ্ট হয়। আচ্ছা, একটু অসহায় বাবাকে এভাবে প্রতারণা করতে তোদের বিবেকে বাঁধে না? বাবা, আপনি আমাকে যতই দূরে ঠেলে দিন না কেন আমি ততই আপনার কাছে আসবো। আচ্ছা বাবা, একটা কথা বলুন তো, আপনার ছেলে কি সত্যিই খুন করেছে? অসম্ভব, কখনো না। আমার আকবরকে আমি ছোটবেলা থেকে সে শিক্ষা দিইনি। কখনো মানুষের মনে কষ্ট দেওয়া, মানুষকে আঘাত করা, এরকম কোনো শিক্ষা আমি তাকে দিইনি। আমার সেই ছেলে খুন করতে পারে না। তাহলে বাবা, খুনটা কে করেছে? কে করেছে? আমি তো দৃষ্টিশক্তিহীন। যদি আজ আমার দৃষ্টি থাকতো
তাহলে তোমাকে আমি বলে দিতে পারতাম কে খুন করেছে। আমি একজন বাবা হয়ে বলতে পারি আমার ছেলে কখনো এরকম জঘন্য কাজ করতে পারে না। বাবা, আপনি যেহেতু জেনেই গেছেন আমি আপনার ছেলে আকবর নই, তারপরেও আমি আপনার পাশে থাকতে চাই। আবার আমার বাড়ি ঘর সহায় সম্পত্তি সব কেড়ে নেওয়ার জন্য তোমরা প্ল্যান করেছিলে, সেই প্ল্যান আবার নতুন করে করছো? হ্যাঁ বাবা, আমি আপনার বাড়িতে আপনার ছেলে সেজে এসেছি, এটা সত্য। কিন্তু আপনাকে দেখার পর আপনার মায়ায় পড়ে গেছি, আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। দয়া করে আমার সাথে আর এরকম মিথ্যা নাটক করিস না। খবরদার, যা, বের হয়ে যা, বের হয়ে যা আমার রুম থেকে, যা। আমাকে একটু একা শান্তিতে থাকতে দে, যা। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আল্লাহ, শোনো, আমার মাথায় না একটা প্ল্যান আসছে। আমরা যদি প্ল্যান মতো কাজ করি না, তাহলে সয় সম্পত্তি যা আছে সবকিছু নিজেদের নামে লিখে নিতে পারবো। কি প্ল্যান? আমি আগামীকালকেই বের হব, আর এমন একজন লোককে খুঁজে বের করব যার শরীরের গ্রান আকবরের সাথে মিলে যায় এবং কণ্ঠস্বরও আকবরের সাথে মিলে যায়। তাকে বাবার সামনে নিয়ে এসে তারপর সাইন করিয়ে নিলেই সয় সম্পত্তি যা আছে সব আমাদের হয়ে যাবে। বলো, এতেও যদি কাজ না হয়? আরে তাতে কি হয়েছে, সমস্যা কি? আমরা চেষ্টা করতে থাকি না? এছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নাই, আর কোনো পর্যায়ে নাই। না পারতেছে ওকে খতম করতে, আর না পারতেছে এই সয় সম্পত্তি লিখে নিতে। আচ্ছা, তুমি তো আমার খুব ভালো একটা বন্ধু, আমাকে একটা সত্যি করে কথা বলো তো। কি কথা জানতে চাও বলো? আকবর কি সত্যিই খুনটা করেছে? দেখো, তুমি ওর নাম একদম আমার সামনে উচ্চারণ করবে না বলে দিলাম। আমি ওকে একদমই সহ্য করতে পারি না। তুমি এতটাই ঘৃণা করো ওকে? হ্যাঁ, আমি ওকে এতটাই ঘৃণা করি। আমি সবসময় আতঙ্কে থাকতাম কখনো ও আমাকে খুন করে ফেলে। আচ্ছা হয়েছে, এতটা হাইপার হতে হবে না, বুঝতে পেরেছি আমি। তার মানে তুমি সকালবেলা বের হচ্ছ আকবরের মতো হুবহু কণ্ঠস্বরযুক্ত এবং গায়ের ঘ্রাণযুক্ত একটা লোককে খুঁজে বের করতে। ইয়েস। ওকে, গুড নাইট। গুড নাইট। দেখা হচ্ছে কাল সকালে। আরে আরে ওকে, আঙ্কেল, আপনি এভাবে অন্ধ হয়ে রাস্তায় কেন বের হয়েছেন? এখনই তো একটা দুর্ঘটনা হতে পারতো। অন্ধ দুর্ঘটনা? রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে সবাই দেখতে পারে, কিন্তু মনের ভিতরে কোনো দুর্ঘটনা ঘটলে তো কেউ দেখতে পারে না। আমার বুকের ভিতরে শত শত দুর্ঘটনা ঘটতে ঘটতে বুকটা চাঁদটা হয়ে গেছে, তাই তো রাস্তায় বেরিয়েছি আমি। আঙ্কেল, আপনি কোথায় যাবেন আমাকে বলুন। আমি যেখানে যাব সেখানে আপনি আমাকে নিয়ে যেতে পারবেন? একবার বলুন, আমি চেষ্টা করে দেখব। ওই যেখানে জেলখানা আছে, জেলখানার ভেতরে ফাঁসির মঞ্চে জল্লাদ দড়ি ধরে বসে আছে, সেই জল্লাদের কাছে আমার নিয়ে যেতে পারবেন? আমার মনে হয় আপনার মনের মধ্যে অনেক কষ্ট। আচ্ছা, আপনার কি কেউ ফাঁসির আসামি? শুধু আমার কেউ কেন, সারা দেশের মানুষের অধিকাংশই তো ফাঁসির আসামি, কিন্তু তাদের তো ফাঁসি হয় না, খালি আমার ছেলেরই ফাঁসি হয়ে যায়। তার মানে আপনার ছেলের ফাঁসি হয়ে গেছে, তাই তো? সেই জন্য তো আমি বলছি আমারে আপনি ওই জেলখানার ভেতরে জল্লাদের কাছে নিয়ে চলেন, যে ফাঁসির দড়ি ধরে বসে আছে। আমি তার কাছে গিয়ে চিৎকার করে বলবো, এই জল্লাদ, ছেড়ে দে ফাঁসির দড়ি। সত্যের ফাঁসির দড়ি ধইরা মিথ্যের কান্ডারি হয়ে আর কত ফাঁসি দিবি সত্যের? সরি আঙ্কেল, আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। আপনি যদি চান
আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি জানতাম আপনি আমাকে ওই জল্লাদের মঞ্চ পর্যন্ত নিয়ে যেতে পারবেন না, কেউ পারে না। সবাই খালি বলে চলে যান, বাসায় চলে যান। আরে বাবা, বাসা থেকে একাই যখন বের হতে পেরেছি, আবার আমি নিজের বাসায় একাই ফিরে যেতে পারবো। আপনিও চলে যান, আমার জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করতে হবে না। যান, আপনি চলে যান। বাবা, বাবা, আমি তোমার ছেলে আকবর, আমি ফিরে এসেছি। আমার আমার ফাঁসি হয় নাই। বাইরে যা আমার রুম থেকে। কেন তুই আমাকে ধোকা দিতে আসছিস? কেন আমার সাথে নাটক করতে আসছিস? যা, বের হয়ে যা। শোন, আমি আগেই জেনেছি তুই আমার ছেলে না। পৃথিবীর সব মানুষকে ধোকা দিতে পারলো, জন্মদাতাকে ধোকা দেওয়া যায় না। তুই বের হ আমার রুম থেকে, বের হ। বুড়ার বাচ্চা বুড়া, তুই আমার গালে থাপ্পড় দিয়েছিস, আজকে তোর আমি ছাড়বো না। বাবা, কে আছো? এই অসহায় বাবার সাথে কেন এমন করছো তুমি আল্লাহ? কেন? এই, তোমাকে কি বলছ আর তুমি কি করছো? তুমি বৃদ্ধ লোককে মারতে গেছো কেন? আপনার সাথে কথা হয়েছে আমার অভিনয় করার জন্য, থাপ্পড় দেওয়ার মতো কোনো কথা তো হয়নি। তুমি যদি তাকে ধাক্কা না দিতে তাহলে তাকে বিশ্বাস করানো যেত, কারণ তোমার কণ্ঠ আর আমার হাজবেন্ডের কণ্ঠ সেম ছিল। দেখুন, থাপ্পড় দেওয়ার পর কিন্তু আমার মন মেজাজ ভালো ছিল না। এখন আমার টাকাটা দেন, আমি চলে যাই। তুমি আমার শ্বশুরের কাছে তার ছেলের গ্রহণযোগ্য হতে পারোনি, আবার কিসের পেমেন্ট দেবো তোমাকে? দেখুন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না কিন্তু। আপনার সাথে আমার যত টাকা দেওয়ার কথা হয়েছে ঠিক তত টাকাই দিবেন। আর টাকা না দিলে কিভাবে আপনার কাছ থেকে টাকা আদায় করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। কি বললি তুই? তোর এত বড় সাহস! টাকা যখন দিবি না তখন টাকার উসুল কিভাবে করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা। আমার হাত ছেড়ে দে বলতেছি। হাত তো ছেড়ে দেওয়ার জন্য ধরিনি। আমাকে যখন একবার ড্রয়িং রুমে নিয়ে এসেছিস তখন কিভাবে তোর থেকে টাকা আদায় করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। সাহস বলতেছি। তোর এত বড় সাহস, একটা মেয়ে ড্রয়িং রুমে ঢুকে তুই তার সাথে জঘন্য কাজ করছিস। আজকে তোকে মারতে মারতে তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। তুমি তোমার নিজের দোষের কারণে নিজের সর্বনাশ করতে বসছিলে। অর্থ সম্পদের লোভটা একটু কমাও, অন্ধ হয়ে যেও না। তুমি পাগল হয়ে গেছো, এই অর্থ সম্পদের কারণে তুমি পাগল হয়ে গেছো, অন্ধ হয়ে গেছো। নিজেকে সামলাও। বাবা, তুই কি আবার আমাকে মারতে এসেছিস? বাবা, এসব আপনি কি বলেন? আমি কেন আপনাকে মারতে চাবো? আজকে আবার বৌমা আকবর সাজিয়ে আর একটা ছেলেকে নিয়ে এসেছিল। সে আমাকে অনেক মেরেছে। কি বলছেন আপনি এসব? ওই ছেলেটা আপনার গায়ে হাত তুলেছে? জানিস, আজকে আবার বৌমা একটা ছেলেকে আকবর সাজিয়ে নিয়ে এসেছিল। সেটা আমাকে খুব মেরেছে, আমি বুকে আঘাত পেয়েছি। একটা অসহায় বৃদ্ধ অন্ধ বাবাকে এভাবে কেউ মারে? বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, এরপর থেকে আপনার বৌমা আপনার সাথে এই ধরনের নাটক আর কখনো করতে পারবে না। হ্যাঁ, আর যদি আমার আকবর থাকতো তাহলে কি কেউ আমার গায়ে হাত তুলতে পারতো? না বাবা,
আপনি দয়া করে এভাবে কথা বলবেন না। আমি মানছি আপনার ভাড়াটিয়া সন্তান হিসেবে এই বাড়িতে এসেছি, কিন্তু আপনার সম্পত্তির উপরে আমার কোনো লোভ, কোনো লালসা নেই। তোকে আমি বিশ্বাস করি না। যা যা, তুই আমার রুমে থেকে যা। কত জনকে আমি ফেরাবো, আচ্ছা, তুমি যে ছেলেটাকে ভাড়া করে নিয়ে এসেছো, ওই ছেলেটা কি তোমার শ্বশুরের গায়ে হাত তুলেছে? তুমি তোমার শ্বশুরের অর্থ সম্পত্তির লোভে পড়ে তুমি যে বড় ধরনের সম্পদ হারিয়ে ফেলছো, এটা কি তুমি বুঝতে পারছো? আমি কোনো কিছু বুঝতে চাই না। আমি শুধুমাত্র সয় সম্পত্তির জন্য না আকবরকে খুনের দায়ে ফাঁসিয়ে দিয়েছি। আর এখন যদি আমি এই সয় সম্পত্তি না পাই না, তাহলে আমি কাউকে ছাড়বো না। হোয়াট? তুমি সব কি বলছো? তুমি তোমার হাজবেন্ডকে খুনের দায়ে ফাঁসিয়েছো? কই, তুমি তো এই কথা আমাকে কখনো বলনি। তোমার সাথে আমার যখন প্রথম বন্ধুত্ব হয়েছিল, ভেবেছিলাম তখন কিছু বলবো না, বাট এখন যেহেতু তুমি আমার এত বিশ্বস্ত হয়ে গেছো, তাহলে তোমাকে সবকিছুই বলবো। মানে? হ্যাঁ, আমি আকবরকে তার এই বিশাল সয় সম্পত্তি, বাড়ি গাড়ি যা আছে এগুলো দেখেই বিয়ে করেছিলাম। আর বিয়ের কয়দিন পরে নাটকীয়তা ভাবে ওকে খুনের দায়ে ফাঁসিয়ে দিয়েছি। আর এখন এত কিছু করার পরেও যদি আমি এই সয় সম্পত্তি না পাই না, তাহলে আমি সবকিছু তছনছ করে দেব। ও, তার মানে তুমি তোমার হাজবেন্ডকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছো? হ্যাঁ, ঝুলিয়ে দিয়েছি, কারণ আমার এই সয় সম্পত্তিগুলো সব দরকার ছিল। আমার তো আকবরকে কোনো দরকার ছিল না, তাহলে ওকে কেন আমি আমার লাইফে রাখবো? আর এখন এত কিছু করার পরও যদি আমি এই সয় সম্পত্তি না পাই না। আরে বাবা, এত মাথা গরম করো না, আমি তো আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শোনো, এখনো কিন্তু আমি অভিনয় করছি তার ছেলে হিসেবে, বাট মনের ভিতরে এখন ঢুকতে পারিনি। যদি একবার তার মনের ভিতরে ঢুকতে পারি, তাহলে সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তোমাকে আর পেছন ফিরে তাকাতে হবে না, খুব সহজেই সবকিছু হাতিয়ে নিতে পারবে। সেটার কবে হবে? আমি আর ওয়েট করতে পারতেছি না। আর এই বুড়োটা এখন রয়ে গেছে, যার কারণে সয় সম্পত্তি আমি কিচ্ছুই পাচ্ছি না। এখন যদি তুমি আমার বন্ধু হয়ে সয় সম্পত্তি আমাকে না দিতে পারো না, তাহলে কিন্তু আমি তোমার কথা মানবো না। ওই বুড়োটাকে আমি সারা জীবনের মতো শেষ করে ফেলবো। জাস্ট ওয়েট এন্ড রিল্যাক্স। এত ব্যস্ত হওয়ার কি আছে? আর কিছুদিন ওয়েট করো, দেখবে তারপর সমস্ত স্বার্থ সিদ্ধি হয়ে যাবে। ঠিক আছে, তোমার উপরে শেষবার বিশ্বাস রাখলাম। বাবা, লাঞ্চে কি খাবে? জানিস, এভাবে তোর মতো করে আমার আকবরও আমাকে বলতো, বাবা কি খাবেন? আমি যা বলতাম আকবর তাই এনে নিজের হাতে আমার মুখে তুলে খাইয়ে দিত। আজ তোর কথায় আমার আকবরের কথা মনে পড়ে গেল, বুকটা আবার ফেটে যাচ্ছে। বাবা, এভাবে কাঁদবেন না। আপনি আমাকে বলুন কি খাবেন। আমি জানি আমি আপনার ছেলে না, তবু আকবরের মতো করে খাইয়ে দেওয়ার চেষ্টা করব। না না, পারবি না, পারবি না। আমার আকবর যেভাবে আমার মুখে তুলে খাইয়ে দিত, ওইভাবে তুই ওই খাবার এনে তৃপ্তি সহকারে আমাকে খাইয়ে দিতে পারবি না তুই। কারণ আসল অস্তিত্ব হারিয়ে গেছে নকলের মাঝে। তুই তুই তোর অস্তিত্ব নকলের মাঝে হারিয়ে ফেলেছিস। কোনোদিন তুই আমার কাছে আকবর হতে পারবি না, পারবি না। আচ্ছা বাবা, কোনোদিন যদি আপনার ছেলে ফিরে আসে, তাহলে আপনি তাকে চিনতে পারবেন? আমি জানি এটা কোনোদিন আমার নয়। আমার আকবর কোনোদিন আমার কাছে ফিরে আসবি না। যদি আসতো তাহলে এতদিন কবে চলে আসতো। আমার আকবর আর ফিরে আসবে না। আমার এই বুকে
একটা শূন্য জায়গা আছে, ওইটা আমার আকবরের জায়গা। আচ্ছা বাবা, আপনি যেহেতু জানেন যে আপনার ছেলের ফাঁসি হয়ে গেছে, তাহলে আমাকে কেন আকবর বলে মেনে নিতে পারছেন না? ওইখানে আমি কাউকে বসাতে পারবো না, কোনোদিন না। আমি আকবরের কথা মনে করে দুঃখে পুড়তে পুড়তে শেষ হয়ে যাব। আমি আকবরের স্মৃতি মুখে ধরে সারাটা জীবন পার করে দেব, পার করে দেব। কি হচ্ছে বলো? শোনো, আমার শ্বশুর অন্ধ হলেও না অনেক শক্ত মনের মানুষ। আমার মনে হয় না তুমি তার মনের ভিতর ঢুকতে পারবে। আর যেহেতু সে জেনে গেছে তুমি তার ভাড়া করা সন্তান, সেহেতু সে কোনোদিনও তার মনে তোমাকে ঠাঁই দিবে না। আমি যতদূর অগ্রসর হতে পেরেছি, তুমি আর কিছুদিন ওয়েট করো। এবার একটা ফুল অ্যান্ড ফাইনাল খেলা হবে। মানে? তোমার শ্বশুর লাঞ্চে আমাকে একটা কথা বলেছে, তার নাকি দূর সম্পর্কে এক আত্মীয় আছে, তাকে বাড়িতে নিয়ে আসতে বলেছে। তাকে আনতে পারলে মনে করো তার মনের ভিতরে আমি ঢুকতে পারবো। এগুলো একদম মিথ্যে কথা। তুমি এই বুড়োটার কথাটা একদম বিশ্বাস করো না। তুমি আমার কথাটা শোনো, তুমি না খাল কেটে কুমির আনতে যেও না। আরে বাবারে, এত ভয়ের কিছু নেই। তোমার শ্বশুর যাকে নিয়ে আসতে বলেছে আমি তাকে আনবো না, তার মতো করে আরেকজনকে বানিয়ে আনবো। এটা হবে আরেকটা নাটকীয়তা। এভাবেই চলতে থাকবে আমাদের নাটকীয়তার অধ্যায়। গুড গুড ডিসিশন। এতদিনে তুমি একটা বুদ্ধিমানের মতো কাজ করছো। এই না হলো আমার প্রকৃত বন্ধু। বাবা, আপনাকে আমি ঠিক 3 দিনের সময় দিয়ে গেলাম। এর মধ্যে আপনার যত সয় সম্পত্তি যা আছে সবকিছু আমার নামে করে দিবেন। আর যদি আপনি না করে দেন না, তাহলে আপনাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আর আপনি মহল্লার মানুষজনকে বলবেন না, বলে কোনো লাভ নেই, এতে আমার কিচ্ছু যায় আসে না। শুনেন, এই বাড়ির যত সয় সম্পত্তি বাসা বাড়ি যা আছে সবকিছুর উত্তরাধিকার শুধুমাত্র আমি। শোনো বৌমা, তুমি আমার এই বাড়ি ঘর সহায় সম্পত্তি দখল করার জন্য অনেক নাটক করেছো, আমার উপর অনেক জুলুম অত্যাচার করেছো তুমি। জুলুম অত্যাচার? জুলুম অত্যাচার তো এখনো শুরুই করিনি, এখন শুরু করব আমি। তার দরকার হবে না বৌমা। আমার কলিজার ধন, সবচেয়ে বড় সম্পত্তি আমার সন্তানই যখন আমি হারিয়ে ফেলেছি, তখন এই সহায় সম্পত্তি আমি কি করব? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার নামে সব লিখে দিয়ে আমি এই বাড়ি ছেড়ে যেদিকে খুশি চলে যাব। এটা তো আপনার মনের কথা না, এটা তো আপনার মুখের কথা জাস্ট। না বৌমা, এটা আমার মনেরই কথা। তুমি আমার আকবরের একমাত্র সহধর্মিনী। তুমি ভালো থাকো, সুখে থাকো, এটা আমি চাই। তুমি সুখে থাকলে আমার আকবরের আত্মা শান্তি পাবে। এজন্য তোমার নামে আমি সব লিখে দিয়ে চলে যাবো বৌমা। এই যে অবিশ্বাস করো না আমাকে। গুড, ঠিক আছে, কথাটা যেন আপনার মাথায় থাকে। বাবা, বাবা, বাবা। কে 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 বাবা, কে? বাবা আমি আমি কে? আমি তোমার আকবর বাবা, আবার তোমার বুকে ফিরে আসছি। আকবর? আমার আকবর, এই তো আমার আকবরের গান করছি আমি। আমার তুমি, তোমার না ফাঁসি হয়ে গেছিল? তুই আমার জীবনটা শেষ করে দিছিস। আমার জীবন থেকে তুই অনেকগুলো বছর কাইরা নিছিস। তুই আমার সম্পত্তির লোভে, তুই আমার সম্পত্তির লোভে আমার অন্ধ বাবারে তিলে তিলে কষ্ট দিছিস। তুই আমার ফাঁসির আসামি বানাইছিস। আজকে আজকে আমি সব কিছুর শোধ দিব, সব কিছুর হিসাব আমি দিব। প্লিজ আকবর সাহেব, আইন নিজের হাতে তুলে নেবেন না। ওকে শাস্তি দেওয়ার জন্য আইনে অনেক ব্যবস্থা আছে, যে আমাদের হাতে তুলে দিন। সাজু, তুমি? আপনি ভুল করছেন। আমি আমেরিকা থেকে আসিনি,
না, আমি আপনার বন্ধুর ছোট ভাই রাজু। আমি সিআইডি অফিসার রাকিব খান। যেদিন এই নিরাপরাধ মানুষটার ফাঁসির রায় হয়েছিল, সেদিন আমি ওনার কান্না শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম। তখন ভেবেছিলাম এই মানুষটা কি করে একটা মানুষকে খুন করতে পারে। তার মানে যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন আমি তোমাকে ভুল চিনেছিলাম। হ্যালো আকাশ, কি রে তোর ছোট ভাই রাজু এখনো তো আসলো না। আচ্ছা তুই ওকে কি, ও এতদিন আমেরিকায় ছিল এই জন্য ঢাকা শহর ভালোভাবে চিনে না। তুই ওকে আমার নাম্বার আর লোকেশনটা দিয়ে দিবি না? আরে বাবা, আমি তো তোর ভাইকে চিনিই না, না চিনলে কিভাবে দেখবো? আচ্ছা ঠিক আছে, রাখ দেখি। এই চৈতি, নাইস টু মিট ইউ। তুমি তুমি আকাশের ছোট ভাই রাজু? ইয়েস, তুমি দেখি আমাকে চিনতে পেরেছো। আরে তুমি আমাকে চিনলে কি করে? তুমি তো আমাকে কখনো দেখোনি। ওয়েট, আকাশ আমাকে তোমার ছবি পাঠিয়েছিল, তাই তো চিনতে পারলাম। উফ, যাক তোমাকে পেয়ে স্বস্তি পেলাম। শোনো, তুমি কিন্তু আমার শ্বশুরের সামনে গিয়ে একদম আমার রিয়েল হাজবেন্ডের মতো অ্যাক্টিং করবে, আর আমি তোমাকে আমার হাজবেন্ডের ভয়েসটা শুনিয়ে দিব। তুমি ঠিক আমার হাজবেন্ডের ভয়েসের মতোই কথা বলবে, মনে রেখো। ওকে, নো প্রবলেম। আকাশ আমাকে সবকিছুই বলে দিয়েছে, নতুন করে তোমার আর কিছু বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো বাসায়। চলো। তাই উচ্চ আদালতে ওনার জন্য আপিল করে ইনভেস্টিগেশনের জন্য সমস্ত দায়িত্ব আমার কাঁধে নিয়ে নিয়েছিলাম। তারপর আপনার বন্ধু সেজে বাড়িতে ঢুকলাম। অফিসার, নিয়ে চলুন ওকে। স্যার, স্যার আমি আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আপনি একজন অন্ধ পিতার বুকে তার ছেলেকে ফিরিয়ে দিয়েছেন স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। দেখুন আকবর সাহেব, আমি শুধুমাত্র আমার দায়িত্বটুকু পালন করেছি। আমি আসছি। দাঁড়াও, তুমি যাকে বাবা বলে ডেকেছ সেই বাবাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ? আচ্ছা, আমি না হয় তোমার জন্মদাতা বাবা নই, কিন্তু তুমি তো সন্তানের দাবি নিয়ে এসেছিলে আমার কাছে। আমি তোমাকে চিনতে না পেরে বারবার দূরে ঠেলে দিয়েছি, কিন্তু আজ তো বুঝতে পারছি তো আমার আরেকটা সন্তান একবার এই বাবার বুকে আসবে। আমি তোমাদের বুকে জড়িয়ে ধরে প্রাণ দিয়ে দোয়া করে দিতাম, বাবা। স্যার, পরে নিয়া স্যার এমন শাস্তি দিবেন যাতে কোনো মানুষ আর এই ধরনের অপরাধ করতে সাহস না পায়। ওকে নিয়ে যান স্যার। আমি অর্থ সম্পদের মোহে পড়ে সবকিছু হারিয়েছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে তুমি পারলে মাফ করে দিও। আমি জানি তোমার সাথে আমার আর কোনোদিনও দেখা হবে না। এই নিয়ে চলো ওকে। আকবর, বাবা, বাবা, আমার বাবা, আমার বাবা, আমার বাবা। Ta-ra-ra